আমরা যারা সাধারণ মানুষ, যখন আমরা দেখি যে জিনিসপত্র দাম কম আছে, তখন আমাদের মনের ভিতরে একটা শান্তি অনুভব হয়, একটা অন্যরকম অনুভূতি জাগে। আমরা তখন মনে করি যে এই সরকার থেকেই যায়। এই অনুভূতিটা ছিল জিয়াউর রহমানের আমলে। জিয়াউর রহমান 1972 সালের পরে যারা ক্ষমতায় আসছিল, তারা লুটপাট করতে করতে এমনভাবে দেশটাকে খোকলা করেছিল, সেই খোকলার ফল স্বরূপ এসেছিল চুয়াত্তরের দুর্ভিক্ষ। এই চুয়াত্তরের দুর্ভিক্ষই কত লোক যে মারা গেছিল তার হিসাব নাই। শেখ মুজিবুর রহমান মরার পরে যখন 7ই নভেম্বর সিপাহী বিপ্লব হলো, তখন এদেশের মানুষ কোনো লিডার ছাড়া, কোনো নেতৃত্ব ছাড়া এই দেশটা চলছিল। তখন এদেশের মানুষের সামনে এসে দাঁড়ায় জিয়াউর রহমান। জিয়াউর রহমানকে তখন বলা হয় আপনি দেশের ভারসাম্য, আপনি দেশের দায়িত্ব নেন। জিয়াউর রহমান ওই সময় অস্বীকৃতি জানায়। ঠিক যেভাবে ডক্টর ইউনূস প্রথমে রাজি ছিল না, ঠিক একই অবস্থায় জিয়াউর রহমান রাজি ছিল না। কিন্তু সিপাহী জনতা তাকে জোর করে ক্ষমতায় বসায় এবং এই দেশের দায়িত্ব তার কাছেই দেয়। তখন জিনিসপত্র দাম ছিল সব নাগালের বাইরে, কিন্তু জিয়াউর রহমানের বুদ্ধিমত্তা, কৌশল আর তার কার্যক্রম, এমনভাবে তার কিছু পদক্ষেপ নেওয়াতেই ওই সময় কিছুদিনের ভিতরে সব কিছু নিয়ন্ত্রণে চলে আসে। তার কয়েকটা কার্যক্রমের ভিতরে, যেমন ধরেন খালকাটা কার্যক্রম। এই খালকাটা কার্যক্রম ছিল ওই সময়ের জন্য সবচেয়ে কার্যকরী একটা কার্যক্রম। এই খালকাটা কার্যক্রম দিয়ে পুরো দেশটাকেই ওইবারেই অনেক ফসলাদি ফলাতে সক্ষম হয়েছিল এদেশের মানুষ। দ্বিতীয়ত, জিয়াউর রহমান এদেশে গার্মেন্টস শিল্পটাকে ব্যাপক আকারে প্রসার করার ব্যবস্থা করেন। তৃতীয় সবচেয়ে বড় যে জিনিসটা জিয়াউর রহমান করেছে, সেটা হচ্ছে পররাষ্ট্রনীতি। আমাদের 72-এর যে পচা সংবিধান, সেই পচা সংবিধানের পররাষ্ট্রনীতি আসছে আর সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আসলে পররাষ্ট্রনীতি এই থিওরিতে চলে না। আপনার পাশে প্রতিবেশী যদি বড় লোক হোক আর গরিব হোক, আপনি সারা জীবন তাদের সাথে বা তার সাথে আপনি বন্ধুত্ব রেখে চলতে পারবেন না। কোনো না কোনো সময় তার সাথে আপনার বাক বিতন্ত হবেই। এই জন্যেই সে সবসময় বন্ধুত্ব করে আপনি চলতে পারবেন না। এই জন্যে যদি আপনারা কেউ চোখ রাঙায়, আপনি ছোট হন, সমস্যা নাই, কিন্তু আপনাকে চোখ রাঙানো উচিত আপনার দেশের জন্য। ঠিক একই অবস্থা জিয়াউর রহমান তার পররাষ্ট্রনীতিতে এই ব্যবস্থাই করে গেছে। সে আমাদের 72-এর যে পচা সংবিধানের যে পররাষ্ট্রনীতি, তার থেকে সে বেরিয়ে আসে। 72-এর সংবিধান ছিল কি, এই যে সংবিধানটা ইন্ডিয়া থেকে নিয়ে আসছিল, যারা নিয়ে আসছিল তারা তাদের পররাষ্ট্রনীতি ছিল যে আমরা ইন্ডিয়ার ভিতর থেকে বাইরে যাব না। কিন্তু জিয়াউর রহমান প্রথমে এসে এই সিস্টেমটা আগে পাল্টায় যে আমার সাথে পররাষ্ট্রনীতি আবার সবার সাথে, যেমন বর্তমানে ডক্টর ইউনূস করছে। ডক্টর ইউনূস আর জিয়াউর রহমান দুইজনকে এখন একই পাল্লায় মাপছে মানুষ। কেন? কারণ মানুষ যেখানে স্বস্তি পায়, যেখানে শান্তি পায়, তার দিকেই মানুষ ঝুঁকে যায়। বর্তমানে ডক্টর ইউনূসের পরে এদেশের মানুষ, বেশিরভাগ মানুষ ঝুঁকে গেছে। ওই সময় জিয়াউর রহমানের পরে এদেশের মানুষ ঝুঁকেছিল। যখন এই জিয়াউর রহমান এই পররাষ্ট্রনীতি হাতে নেয়, তখনই ইন্ডিয়ার চোখে লেগে যায়। তখনই ইন্ডিয়া পায়তারা করে যে জিয়াউর রহমানকে কেমনভাবে সরাবে। তারা শেষ বেশ তাদের পরিকল্পনা সাকসেসফুল হয়। তারা এই মিলে এই সেনাবাহিনীর ভিতরে একটা কুক হয়ে জিয়াউর রহমানে মেরে ফেলে। আবার এরশাদ যখন আসে, তখন আবার ইন্ডিয়ান হেজমনি আবার ব্যাক করে। কিন্তু বর্তমানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্ব নেওয়ার পরে ইন্ডিয়া সবচেয়ে বড় মারাত্মক ধাক্কা খাইছে যে তাদের পুতুল যে শেখ হাসিনা, সে এখান থেকে লাথি খেয়েছে। খাওয়ার পরেই পরবর্তীতে যারা ইন্ডিয়া যে প্ল্যান বি করবে, প্ল্যান বিতে এসে ডক্টর ইউনূস এসে তাদের বিরোধিতা পড়ে গেছে। অর্থাৎ দুইটা প্রবলেমে তারা পড়ছে। একটা হচ্ছে শেখ হাসিনাকে তাকে ইন্ডিয়ায় ফেরত নিতে হয়েছে, দ্বিতীয়ত
এইখানে ইন্ডিয়ার অনুগত কোনো সরকার দ্বিতীয়বার বসতে পারেনি ডক্টর ইউনূস আসাতে। এইখানে যখন দেখলো যে ডক্টর ইউনূস তাদের কথা শুনছে না, তারা এখানে নানান তাল পায়তারা করলো। 100-150টার উপরে এখানে আন্দোলন সংগঠিত করলো শুধুমাত্র আওয়ামী লীগ আর এই রোয়ার ইন্ধনে। তারপরেও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস টিকে আছে। অনেকেই আমরা ভাবছিলাম যে এই সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন এনজিও পরিচালক, ইনি দেশ চালাতে পারবেন। আসলেই তিনি এই সিস্টেমটা, এই ধারণাটাই ভুল প্রমাণ করেছেন। তিনি এইটা চোখে আঙুল দিয়ে দেখে দিয়ে গেছেন যে যদি এই সরকার মনে করে যে এই দেশের মানুষকে সে শান্তি দেবে, অবশ্যই দিতে পারবে। তার কারণ হচ্ছে এই রমজানে যে জিনিসপত্রের দাম যেভাবে নিয়ন্ত্রণে ছিল, বিগত 15-16 বছর বলেন কেন, আমি 30 বছরের ভিতরে এরকম নিয়ন্ত্রণে কোনো সময় দেখি না। বিদ্যুৎ একই অবস্থা। আওয়ামী লীগের সময় বলতো হাজার হাজার মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হয়েছে, কিন্তু রমজান আসলে সেইগুলো লবণাঙ্ক। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এইবার এসে যা দেখিয়ে গেল, এইখানে সে চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল যে পরবর্তী যারা আসবে তারা যদি এই থিওরি অনুযায়ী চলে, এই সিন্ডিকেটের কবলে না পড়ে, তাহলে এদেশের মানুষকে শান্তি দেওয়া সম্ভব। এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে মানুষ কেন চাচ্ছে? মানুষ একটু শান্তি চায়। এখন পরবর্তীতে যারা এই ক্ষমতায় আসবে তাদের কাছে কিন্তু মানুষ ভরসা পাচ্ছে না। তার কারণ তাদের কিছু কিছু কথাবার্তা, কার্যক্রম অলরেডি মানুষ দেখেছে। এখানে কথা আছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে আগামী 5 বছরও থাক, 10 বছর থাক, আমি সেটা সমর্থন করি না। তার কারণ এইখানে স্টেবিলিটি রাখতে গেলে নির্বাচন দরকার। কিন্তু আমাদের এখন করণীয় কি? এই যে আমরা যে নির্বাচন করে মাথা খারাপ করে দিচ্ছি, আসলে এটা ঠিক হচ্ছে না। নির্বাচনের রোড ম্যাপ নিয়ে যে আমরা মাথা খারাপ করছি, এটাও ঠিক হচ্ছে না। অলরেডি তো ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিয়েছে ডিসেম্বর থেকে আগামী বছর জুন মাস পর্যন্ত। তো আপনি এটা রোড ম্যাপ মনে করেন? যদি আওয়ামী লীগ সরকার এখনো টিকে যেত, 29 সালের আগে নির্বাচন হতো না, আর ওই নির্বাচনে এই সরকার পরিবর্তন হতো, ওইটার কোনো চান্স ছিল না, যত সময় না শেখ হাসিনা মরতো। আপনাদের এখন এই যে নির্বাচন, অবশ্যই এদেশের মানুষ চায়, কিন্তু তার আগে কিছু সংস্কার অবশ্যই দরকার। আপনাদের কাজ হচ্ছে এখন যে আগামী আর তো হয়তো 12 মাস বা 13 মাস, এই সময়টাতে আমরা সবাই মিলে ডক্টর ইউনূসকে সহযোগিতা করি। আজকে যে অর্থনীতি কোথার থেকে কোথায় ডক্টর ইউনূস তুলে নিয়ে আসছে। আজকে দেখুন যে চীনের সাথে যে পররাষ্ট্রনীতি যে চুক্তি হলো, এই আপনি একটা জিনিস হলো, চীন থেকে বিমান নিয়ে এসে ডক্টর ইউনূসকে চীনে নিয়ে যাওয়া, এটা কিন্তু চারটিখানি কথা না। এই যে পররাষ্ট্রনীতি যেভাবে প্ল্যান করেছে ডক্টর ইউনূস, আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি ক্ষমতায় আসার পরে যে আপনি এই জিয়াউর রহমান এবং ডক্টর ইউনূসের এই পররাষ্ট্রনীতি আপনি ধরে রাখতে পারবেন। আপনাকে ইনশিওর করতে হবে যে আপনি এদেশের সাধারণ মানুষের জীবনমান নিশ্চয়তা দিবেন। আপনাকে ইনশিওর এটা করতে হবে যে এদেশের আর কেউ যাতে স্বৈরাচার হয়ে না উঠতে পারে, এইটার গ্যারান্টি আপনাকে দিতে হবে। আজকে দেখুন, বিগত যে ইন্ডিয়া ভিত্তিক পররাষ্ট্রনীতি, এই পররাষ্ট্রনীতির কারণে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনলেও আমরা 120 টাকা, 150 টাকা, 350 টাকা এটাও খেতে হয়েছে। আজকে ইন্ডিয়া যখন সবকিছু বন্ধ করে দিছে, ওই বিগত পররাষ্ট্রনীতি হিসাবে এখন পেঁয়াজ খাওয়ার কথা ছিল 300 টাকা। যেহেতু ইন্ডিয়া বলে যে ইন্ডিয়া যদি এদেশে মাল না পাঠায় আমরা না খেয়ে মরব, কিন্তু এটা সম্পূর্ণ ভুল প্রমাণ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এই যে পররাষ্ট্রনীতি যে আমি এক জায়গা থেকে কিনবো, এ থেকে বেরিয়ে আসছে, আমি চারিদিক থেকে কিনবো, আমার টাকা আছে, আমি ইন্ডিয়ার কিনা গোলাম না, কিন্তু আমি ক্রেতা, আমি বিক্রেতা না। ক্রেতা যত বড়ই হোক আমার কাছে ধরা, আমি কাস্টমার, আমার কাছে এসে ধরা। সে যদি মনে করে যে আমার কাছে বেচবে না, সে আমি না খেয়ে মরবো, এটা ভুল ধারণা। এখন তারাই না খেয়ে মরছে। আপনারা যারা নির্বাচন করছেন, নির্বাচনের রোড ম্যাপ কিন্তু অলরেডি হয়ে গেছে ডিসেম্বর বা আগামী বছরের জুন মাসে। তো আপনারা সেইভাবে দল গোছান, সেইভাবে কাজ করেন। এই যে আপনারা এই নির্বাচন
নির্বাচন করতে করতে এখন মনে করেন আপনাদের অনলাইনে মানুষ দেখলে আগে গালাগালি করে। তারেক রহমানের বক্তব্য শোনেন আর তার নিচে যারা আছে তাদের বক্তব্য শোনেন। তারেক রহমানের বক্তব্য থাকে আসমানে, আর নিচে যারা আছে তাদের বক্তব্য থাকে নিচে। তারেক রহমান যখন বক্তব্য দেয় তার ভিতরে মাধুর্য আছে, যুক্তিসঙ্গত কথা আছে, কিন্তু তার নিচে যারা আছে, মির্জা আব্বাস বলেন, এ কারো বেজম্ম বলে, হারুন কারো বেজম্ম বলে, এই যে নানান তার গালিগালাজ, এই মির্জা ফখরুল, অনলাইনে সব কুতুব হাবি জাবি যত মানে কথাবার্তা আছে, এই আপনাদের এই যে নিচে সারির নেতা এইগুলো করছে, এইগুলো যেসব কথাবার্তা বলছে এগুলো সবই বিএনপির ভালো কিছু বয়ে আনছে না। বিএনপির বিএনপির এদেশের মানুষ অনেক ভালোবাসে, বহু মানুষ আছে, আমি নিজেও। এই এই যে 24 আন্দোলন, এই 24 আন্দোলনে আমরাই তো জামাত বিএনপির সাথে করেই এই সরকার হটালাম। তো এখন কেন সব বিএনপির পরে খ্যাপা হয়ে গেল? বিএনপির পরে খ্যাপা আছে যে বিএনপির কিছু কিছু নেতারা যেসব কথাবার্তা বলছে এতেই মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে। আবার এইসব নেতাদের এই কথার প্রতিবাদ আপনি করতে যান, দেখেন বিএনপি যারা করে তাদের কষ্ট লাগবে, তাদের দলের নেতারা তাদের দলকে ক্ষতি করছে এটা তাদের চোখে পড়বে না, কিন্তু আপনি যখনই এইসব কথার প্রতিবাদ করবেন আপনাকে উপদেশ দিতে আসবে এইসব করো না। হ্যাঁ, নানান কথাবার্তা আছে। আমার কথা আছে যে আপনি খালেদা জিয়ার বক্তব্য দেখেন আর তারেক রহমানের বক্তব্য দেখেন, তাদের পুরোটাই বক্তব্য আছে মানুষের কল্যাণ, দেশের কল্যাণের জন্য। আর এই চুনোপুটি যারা আছে এদের বক্তব্য শুনলে মানুষ বিরক্ত হয়। অনলাইনে এখন ওই যে ইশরাক হোসেন নির্বাচনের কথা শুনলেই এখন সব গালি দিতে থাকে। কয়েকদিন আগেই বলছে, কেন বলছে? আসলে আপনাদের এই যে পিছনের কিছু নেতাবার্তা এদিকে কথাবার্তা হচ্ছে না তো, এই যে আমরা আশা করব এসব কথাবার্তা বন্ধ করে আপনারা, ডক্টর ইউনূস হয়তো আর 12 থেকে 13 মাস রয়েছে, তো জুন মাসে যদি আমি ধরি, জুন মাসে তো 12-13 মাস, যাই হোক যতদিন আছে আপনারা তাকে সহযোগিতা করেন, এতে আপনাদের সুবিধা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আমি এই ঘরটায় বসে আছি, এই ঘরটায় যত নোংরা আছে যদি আমার পরবর্তীতে আমার আগে এসে কেউ এটা পরিষ্কার করে দেয়, আমার জন্য সুবিধা নাকি খারাপ হবে? আমার জন্যই সুবিধা হবে যে এইখানে সব পরিষ্কার করতে থাকবে, আমি সহজে যাতে একটা কিছু পরিচালনা করতে পারবো, দেশ ভালোভাবে পরিচালনা করতে পারবো। এই যে সংস্কারগুলো হচ্ছে এটা তো আপনাদের সুবিধার জন্য, দেশের মানুষের সুবিধার জন্য। আপনারা ডক্টর ইউনূসকে যত সহযোগিতা করবেন ততই আপনাদের জন্য ভালো হবে। ধন্যবাদ সবাইকে।